ডায়াবেটিস হওয়ারও 10-15 বছর আগে থেকেই আপনার ডায়াবেটিস শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সে ডায়াবেটিস রোগে ভুগছে, অথচ ডায়াবেটিস সম্পর্কে তার কোনো নলেজ নেই, জানেই না ডায়াবেটিস কেন হয়, কিভাবে হয়। আর এটা যদি জানতো তাহলে ভালো হবে কিভাবে সেটাও সে বুঝতো। আমরা কিভাবে বুঝবো একটা লোক ভবিষ্যতে এখন সুস্থ কিন্তু এরপর রোগী হতে পারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে আলহামদুলিল্লাহ জ্ঞান দান করেছেন, এবং আমরা এই যে পৃথিবীতে এসেছি এবং তার কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হবে, এবং তিনি আমাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবেন এবং পৃথিবীতে আমরা কি করেছি এ ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে আপনাদের কি মনে হয় যে আমরা কি স্বাধীন কিনা? তো আমরা স্বাধীন, তবে কথা হচ্ছে আমাদের একটা নিয়মকানুনের ভিতরে চলতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এখন আপনারা কি হারাম খাবার খেতে পারবেন? তাহলে আপনারা তো স্বাধীন না, হারাম খাবার তো খেতে পারতেছেন না। তাহলে এই যে আমরা কিছু কিছু বিষয় আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দান করেছেন এবং তিনি আমাদেরকে শিখিয়েছেন যে কোনটা ভালো কোনটা খারাপ, এবং আমাদেরকে খাওয়ার ব্যাপারে বা জীবন আচরণের অন্যান্য যে দিকগুলো আছে সেগুলোর বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, এবং কিভাবে আমরা চলবো, খাওয়া দাওয়া করব, ঘুমাবো, এই বিষয়ে তিনি বিস্তারিত আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তো যখনই আমরা সেগুলো অমান্য করি, অর্থাৎ যে খাবার আল্লাহ খেতে বলেছেন সেগুলো না খেয়ে আমরা বিভিন্ন প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খবিশ খাবারগুলো খাই, তো তখন আমাদের ভিতরে আস্তে আস্তে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। আবার আমরা যতটুকু খাই অতটুকু হয়তো ব্যবহার বা বার্ন করি না, তার ফলেও ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। আর আমাদের যে টেনশন, রাত জাগা, সেটাও একটা কন্ট্রিবিউশন রাখে। স্ট্রেস এখন সবার ভিতরে, রাত জাগার স্বভাব আমাদের অনেকেরই আছে, দেরি করে ঘুমানো, পর্যাপ্ত ঘুম না যাওয়া, তারপর ফজর পড়ে আবার সকালে ঘুমিয়ে পড়া ইত্যাদি আমাদের ভিতরে কায়িক শ্রম বা ব্যায়ামের যে অভাব, ঘাটতি। আগে একসময় মানুষ শরীরকে ব্যবহার করত, কিন্তু এখন আমাদের জীবিকা নির্বাহের জন্য, বিশেষ করে আমি একজন ডাক্তার, আমার খুব একটা কায়িক শ্রম করতে হয় না, এবং যারা অফিসে ডেস্ক জব করেন তাদেরও কায়িক শ্রম করতে হয় না, যারা আপনার বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, সোজা কথা হচ্ছে আমরা যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি, আমরা যারা কর্পোরেট জব করছি, শিক্ষকতা করছি, বেশিরভাগ পেশা এখন আমরা টাকা ইনকাম করছি উইদাউট ইউজিং আওয়ার ফিজিক্যাল স্ট্রেংথ। আমাদের কোনো শারীরিক যে ব্যায়াম করতে হচ্ছে না বা কায়িক শ্রম করতে হচ্ছে না। তা এখন আমি তো আর হাল চাষ করতে যাব না, তো আমাদের এখন অবশ্যই তখন কি করতে হবে, একটু ব্যায়াম করতে হবে, খেলাধুলা করতে হবে, তো সেটা আমরা করছি না, তো সেটা ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য দায়ী। আর সার্কাডিয়ান রিদম, আল্লাহ তাআলা রাতকে দিয়েছেন ঘুমের জন্য, অন্ধকার করেছেন, এই অন্ধকারে মেলাটোনিন আসবে, আমরা ঘুমাবো, ঘুমের জন্য উপযুক্ত পরিবেশ তিনি আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। যদি আল্লাহ রাত না দিতেন কি হতো? সবসময় দিন থাকতো, সূর্যের আলো থাকতো সবসময়, আপনি ঘুমাতেন কীভাবে? বিশ্রাম নিতেন, হইতো না। তো তিনি আমাদের জন্য রহমত করেছেন, তিনি আমাদের জন্য চাঁদ দিয়েছেন, রাত দিয়েছেন, তারা দিয়েছেন। তা আমরা কি করছি? রাতে জেগে থাকছি, দেরি করে ঘুমাচ্ছি। আর ফজরের পর হলো বরকতপূর্ণ যে সময়টা, ওই সময়ের ভিতরে আমাদের জীবিকা অন্বেষণের কথা বলা হয়েছে। রিজিক অন্বেষণ করো, তোমরা ছড়িয়ে পড়ো জমিনে, এই ব্যাপারগুলো আমরা জানি যারা ইসলামের চর্চা করে। তা আমরা মসজিদ থেকে বেরোনোর সময় দোয়া করে বেরোই যেন উত্তম রিজিক আল্লাহ আমাদেরকে দেয়, আমরা আল্লাহর অনুগ্রহ যেন পাই। তাহলে জমিনে বিচরণ করার কথা আছে কিনা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনারা কখনো দেখেছেন যে উনি ফজর পড়ে ঘুমায় রইছেন, 10টা-11টায় ঘুম থেকে উঠছেন, তারপর রাত 1টা-2টায় ঘুমাইতে গেছেন, এই ধরনের কি পাওয়া যায়? তাহলে এই সব কিছু মিলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স পরবর্তীতে আরও অনেকগুলো রোগ হয়, ডায়াবেটিস হয়, উচ্চ রক্তচাপ হয়। তা আপনারা যারা এসেছেন, ডায়াবেটিস আছে নাকি আপনাদের?
আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ হচ্ছে এবং ইউটিউবে ফেসবুকে অনেকে দেখছেন। তো যারা দেখছেন তারা কাইন্ডলি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং বিভিন্ন বিষয়গুলো একটু সতর্ক থাকবেন, কারণ আমাদেরকে নিয়ে নানান রকম ষড়যন্ত্র চলছে। তা আপনারা আমাদেরকে ইনফর্ম করবেন এবং নিজেরাও সচেতন থাকবেন সবসময়। আর সবাইকে দাওয়াত দেন। আপনি যে এলাকায় থাকেন, সকালে উঠে ফজর পড়ে আপনি কোথাও যে ব্যায়াম করেন, আরও কয়েকজন লোকজন জোগাড় করেন, যেভাবে জালাল ভাই করে, যেভাবে আমাদের রুহুল আমিন ভাই করে। তো জোগাড় করে আপনারা তাদেরকে ব্যায়ামের উদ্দেশ্যে, যে ফজরের পরে চলো আমরা কিছুক্ষণ সময় ব্যায়াম করি, এটা দিয়ে স্টার্ট করেন, শুরুটা এভাবে করেন। তারপরে কি খান আপনি, সয়াবিন খান, সাদা রুটি খান, সাদা ভাত খান, এগুলো নিয়ে আলাপ করেন, করে আস্তে আস্তে তাদেরকে বুঝান। হ্যাঁ, তা আপনি সয়াবিনে মাসে কয় টাকা খরচ হয়, চাল কিনতে কত খরচ হয়, আটা কিনতে কত খরচ হয়, তারপর আপনি চানাচুর বিস্কিট কি পরিমাণ কেনেন, তো বাজেট কি। তো আপনি এর চেয়েও কম খরচে আপনি সুন্দর লাইফস্টাইল মেনে সুস্থ থাকতে পারবেন। খরচ কমে যাবে, আপনি বেশি খেতে হবে না, বারবার খেতে হবে না, অল্প খেলে হবে। এভাবে তাদের সাথে কথা বলেন, বুঝান। তো প্রিয় দর্শক, যারা ফেসবুক ইউটিউবে আমাদের সঙ্গে আছেন, তারা কি এই ধরনের কর্মকাণ্ড কি শুরু করেছেন? কাইন্ডলি কমেন্ট করবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং সবাইকে শেয়ার করেন। তো গতকালকে আমাদের একটা ফিরে আসার গল্প, নাজমা আপার, এটা দেখেছেন আপনারা? কেউ কে কে দেখেছে? আপনি দেখেছেন? আর কেউ না? আচ্ছা, আর কেউ দেখেননি? মাশাল্লাহ। তো আপনারা আমাদের পেজ চিনেন কিনা? আগে আপনাদেরকে এই রোগটোক পরে, আগে আপনারা যে প্রতারিত হবেন সেই প্রতারণা থেকে আপনাদের আগে বাঁচাইতে হবে। আগে আমাদের যে পেজটা সেটা চিনতে হবে, বুঝছেন? এ দেখেন, ডক্টর জাহাঙ্গীর কবির, এটা হলো আমাদের রিয়েল পেজ এবং এখানে দেখেন 4.1 মিলিয়ন আপনার ফলোয়ার আছে। হ্যাঁ, অর্থাৎ 41 লক্ষ। আলহামদুলিল্লাহ। এইটা চিনেন কে কে দেখি? তো আপনাদের এই কাছে নোটিফিকেশন যায়, যেমন লাইভের নোটিফিকেশন যায়, সবার কাছে যায়। তো আপনারা এই যে ভিডিওগুলো দেখেন না কেন তাইলে? মানে আমরা তো ধরেন ভিডিওগুলো দিচ্ছি, আপনাদের পুরোটা না দেখেন, অন্তত দেখেন। মানে তো এই ভিডিওটা আমি অনুরোধ করব যে সবাই আপনারা কাইন্ডলি এই ভিডিওটা দেখবেন। আজকে এখানে যারা এসেছেন, তো আপনারা আমাদের পেজটা আগে চিনতে হবে, তা না হলে প্রতারিত হবেন। কারণ এখন এআই ভিডিও, এই দেখেন এই মহিলা, ওনার আগে এই অবস্থা ছিল। হ্যাঁ, এই নাজমা আপা, এই যে এরকম বুড়ি, আর এখন হয়েছে তরুণী। হ্যাঁ, তো এই ভিডিওগুলো দেখতে হবে যে কিভাবে আপনার মনে করেন যে আপনি পরিবর্তন হইতে পারেন। বুঝতে পারছেন? একটা জাতি পুরো মনে করেন ওষুধ নির্ভর হয়ে গেল, কিভাবে হইল এটা নিয়ে ভাবতে হবে। একটা জাতি ওষুধ নির্ভর হয়ে গেল, টোটাল জাতিটা ওষুধ নির্ভর হয়ে গেল, কেমনে সম্ভব? আপনারা এটা নিয়ে কখনো ভেবেছেন যে একটা জাতি কিভাবে আপনার ওষুধ নির্ভর হয়ে যায়? যে পুরা জাতি, মানে সবার ঘরে ঘরে ওষুধ আছে কিনা আপনারা দেখি বলেন, ঘরে ঘরে ওষুধ আছে কিনা? তো ছোটোখাটো ফার্মেসি সবার বাসায় আছে কিনা? ব্যাস। এখন এই ওষুধ কে খায়? এই ওষুধ কে খায়? কোনো সুস্থ লোক ওষুধ খায় কিনা বলেন? খায়। তাইলে কোন ঘর আছে যেখানে রুগী নাই? তাহলে একটা জাতি কিভাবে আপনার টোটাল রুগী হয়ে গেল বলেন? বুঝতে পারছেন? একটা জাতি কিভাবে রুগী হয়ে গেল, এটা কি সম্ভব? তো এর জন্যে আমাদের সচেতনতা অত্যন্ত জরুরি। খাবার সম্পর্কে আমাদের নলেজ নাই। আমরা আর্লি ঘুমালে শিখছি ছোটোবেলায়, কিন্তু আর্লি ঘুমালে কি কি উপকার পাবো সেটার ব্যাপারে আমাদের কোনো নলেজ নাই। আমরা যে ঘুমায় আর্লি ঘুমাবো আর যদি রাত জাগে কি ক্ষতি হবে সে ব্যাপারে নলেজ নাই। এখন ডায়াবেটিস কিভাবে হয় জানে না, বহুদিন ধরে ডায়াবেটিসের চিকিৎসা করাচ্ছে। ওজন কেন বাড়ে জানে না, সে ওজন কমানোর জন্য কম কম খাইয়া দুর্বল হইয়া মাথা ঘুরিয়া পড়ে একটা বিপদে পড়তেছে। অথচ ওজন কমানো হলো সবচেয়ে আনন্দ এবং সহজ ব্যাপার। ওজন কমাতে একদম কোনো কষ্ট হয় না, বরং ওজন বাড়াইতে কষ্ট হয়। জিম করা লাগে, ব্যায়াম করা লাগে, কারণ ওজন প্রতিটা মাসেল
ফাইবার বানাইতে আপনার ঘাম জড়াইতে হবে, কিন্তু যে কোনো অলস লোক সে চাইলে ওজন কমায় ফেলতে পারে, ভেরি ইজি। বুঝতে পারছেন? ওজন কমানো খুব সহজ, আর নলেজ নাই বলে সে এটা জানে না। আর মজার ব্যাপার হলো দীর্ঘদিন ধরে সে ডায়াবেটিস রোগে ভুগছে, অথচ ডায়াবেটিস সম্পর্কে তার কোনো নলেজ নেই, জানেই না ডায়াবেটিস কেন হয়, কিভাবে হয়। আর এইটা যদি জানতো তাহলে ভালো হবে কিভাবে সেটাও সে বুঝতো। তাহলে এখন সহজভাবে ডায়াবেটিস হয় টাইপ 2, বেশি খেলে, বারবার খেলে, এবং যখন কোষটা ভরে যায় চর্বি দিয়ে, কোষে আর জায়গা নেই, এখন ও নতুন করে খাচ্ছে, সেই চিনি ঢুকতে পারছে না কোষে, তো রক্তের চিনি রক্তের ভিতরে ঘুরপাক খাচ্ছে, তো এইভাবে রক্তের চিনি বেড়ে ডায়াবেটিস হচ্ছে, সোজা হিসেব। তাহলে হচ্ছে কিভাবে? রাত জেগে টেনশন করে, হচ্ছে কিভাবে? ব্যায়াম না করে, বেশি খেয়ে, বারবার খেয়ে, নষ্ট খাবার খেয়ে, এই হলো ডায়াবেটিস হচ্ছে। এখন ভালো হবো কিভাবে? তাহলে এইখানে সমাধান রয়ে গেছে যে আমি বেশি খাবো না, হালাল তৈব খাবো, অল্প খাবো, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করব, রোজা রাখবো, কায়িক শ্রম, ব্যায়াম বা খেলাধুলা কিছু একটা করব, আর হলো আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, রোদে যাব, ঘাসে হাঁটবো, রোজা রাখবো, শেষ। এই তো। তা এটার ওষুধের এখানে কি হলো? ওষুধ দিয়ে কি হবে? তা আপনারা ওষুধ খাচ্ছেন কারণ আপনাদের নলেজ নেই। তো এই এক একটা, এই আমরা যে স্টোরি, সাকসেস স্টোরি, যে একজন মানুষ একদম হাঁটতে চলতে পারে না, মৃত্যুর দিন গুনছে, সে এখন ব্যায়াম করে, করায় মানুষকে, এই যে একটা পরিবর্তন, তো তারে দেখে আপনার তো এটা শিখতে হবে। এখন এই যেগুলো আপনারা দেখবেন, যারা মনে করে যে মরেই তো যাব, লাইফস্টাইল মেনে কি হবে, আমার কথা হলো মরে গেলে তো ঝামেলা শেষ। আমিও খুশি। আমি খুশি কেন? কারণ মনে করেন অন্তত সে ওই সিস্টেম থেকে বেরোইতে পারলো। সিস্টেমটা হলো রুগী যেন মরে না যায়, কারণ মরা রোগী ওষুধ কেনে না, ডাক্তারকে ভিজিট দেয় না, পরীক্ষা করায় না, অপারেশন করায় না, আইসিউতে যায় না। রুগী মরে গেলে কি, অবশ্য শুনছি এখন মরা রোগীও কয়দিন রাখে আইসিউতে এক্সট্রা বিল করার জন্যে। তো এটা অনেকে অবজেকশন দিছে, বাট সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, আর যারা করে তারা ভালো জানে। তো অনেকে বলছে যে এই রুগীটা, মরা রুগীও ওই ভেন্টিলেটরের মধ্যে থুয়ে দিছে, মেশিনের মধ্যে, তো কয়দিন বেশি রাখলে বেশি লাভ। বাট যাই হোক, এটা অবজেকশন, আমি 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 বলতেছি না, আমাকে অবজেকশন দিছে, অনেকে বলছে, জানাইছে। এই সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, আর যারা করছে তারা ভালো জানে। এখন রুগী যদি ভালো হয়ে যায় তাহলে ডাক্তারদের কোনো ব্যবসা নাই, কারণ সে রুগী ডাক্তার দেখাবে না, ওষুধ খাবে না, পরীক্ষা করাবে না, অপারেশন করাবে না, আইসিইউতে যাবে না, কিছুই করবে না। তাহলে রুগীকে রুগী হিসেবে পোষা হয়, অর্থাৎ সে যেন সুস্থ হইয়া, ভালো হইয়া, ডাক্তার মুক্ত হইতে না পারে, ওষুধ মুক্ত হইতে না পারে, আর যেন মইরা বিদায় নিতে না পারে, এর মাঝামাঝি তাদেরকে পোষা হয়। তাহলে মরলে তো অন্তত বাইসে গেল, সিস্টেম থেকে বেরোয় গেল, বুঝছেন? কিন্তু মরে নাই, কিন্তু ক্যান্সারে পচতেছে। এখন যারা এই মন্তব্য করেছে তাদের তো এখনো ক্যান্সার হয়নি, এই জন্য সে বুঝতে পারতেছে না। তো তাদের উচিত যে যাদের ক্যান্সার হয়েছে এখনো মরে নাই, তাদের সাথে কথাবার্তা বলা, তাদের অনুভূতি জানা, কেমন লাগতেছে, সে কীরকম এনজয় করতেছে ক্যান্সার। সয়াবিন হেক্সেন দ্বারা এক্সট্রাকশন করা, এবং হাই প্রেশারে এবং হাই টেম্পারেচারে এটার গাত বের হয়। এরপর এটাকে ডিওডোনাইজ করা হয়, নিউট্রালাইজ করা হয়, উইন্টারাইজ করা হয়, ডিঅক্স করা হয়, হ্যাঁ, ব্লিচিং করা হয়, বুঝতে পারছেন, ডিগাম করা হয়। মানে এইটা হলো একটা কেমিক্যাল, যেগুলো তেল যারাই খায় সবারই হয়তো গ্যাসেরও সমস্যা আছে, হয়তো হজমের সমস্যা আছে। এবং গ্যাসের ওষুধ হলো বাংলাদেশে সবচেয়ে বিক্রিত ওষুধ, সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাসের ওষুধ। তার মানে আমাদের গ্যাসের ফ্যাক্টরি আছে ঘরে ঘরে। এটাকে শুধু জাতীয় পাইপ গ্রিডে মানে যদি অ্যাড করে দেওয়া যাইতো, তাহলে আমাদের গ্যাসের সমস্যার পার্মানেন্ট সমাধান হয়ে যেত। তা না করে ওরা গ্যাসের ওষুধ খাচ্ছে। এটা জাতীয় গ্রিডে সংযোগ দিতে পারলে সবচেয়ে ভালো হতো, আমাদের আর ওই গ্যাস খুঁজতে হতো না, যে সব গ্যাসের খনি। তো এই যে গ্যাসের ওষুধ যে খাইতে আছেন, এটা অনেকে জানে না যে এটা হলো প্রোটন পাম্প ইনহিবিটর, পিপিআই। সো পিপিআই গ্যাসের ওষুধ না, অ্যান্টি আলসারেন্ট গ্রুপ অফ ড্রাগ, মানে এটা আলসার রোগীর জন্য।
কিন্তু সমানে ধুমায় সবাই লিখতে আছে, আপনারাও মুড়ি মুড়কির মতো খাইতে আছেন। খেয়ে আপনার গাটের এনভায়রনমেন্ট নষ্ট হইতেছে, আপনার হজমের প্রক্রিয়া নষ্ট হইতেছে, পেটের অ্যাসিডিক এনভায়রনমেন্ট নষ্ট হইতেছে, যার ফলে পেটে বাজে ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করতেছে। এই ব্যাকটেরিয়া মারার জন্য দিতেছে অ্যান্টিবায়োটিক্স। এই অ্যান্টিবায়োটিক্স আবার সব ব্যাকটেরিয়া মারি ফেলতেছে, ভালো খারাপ মাইরা সব ব্রাশ পায় ফররত করে, ইমিউনিটির 12টা বাজাইতেছে। আবার কয়েকদিন পর আবার অ্যান্টিবায়োটিক, আবার এইচ প্যালোরি, হ্যাঁ, আবার গ্যাসের ওষুধ। এই সারা জীবন তার গ্যাসের ওষুধ চলতে আছে, তারপরে গ্যাসের সিরাপ। তো এখন এই গ্যাসের ওষুধ প্রোটন পাম্প ইনহিবিটর, আপনার এই প্রোটন পাম্প এটা এনার্জি প্রোডাকশনে আমাদের দরকার হয়। আবার এটা সিলেক্টিভ না যে এটা শুধু পেটে না, সব প্রোটন পাম্পকে ইনহিবিট করে, শরীরে যত প্রোটন পাম্প আছে, কারণ এটা সিস্টেমিক। এই প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ইসোমোপ্রাজল, ওমিপ্রাজল এগুলো ব্লাডে আসে। ব্লাডে এসে ব্লাড যেখানে যেখানে যায় সবখানেই তারা যায়, যে যত প্রোটন পাম্প আছে সবগুলাকে সে ব্লক করে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনও বন্ধ হয়, শক্তি তৈরির যে প্রক্রিয়া সেটা বন্ধ হয়। তো এরা দিন দিন দুর্বল হবে হবে হবে। তো যারা গ্যাসের ওষুধ খায় সবাই আস্তে আস্তে দুর্বল হয়, তারপরে মেজাজ খারাপ হয়, হতাশ হয়, রাতে জাগে, টেনশন করে, ঘুমায় না, তো আরও সমস্যা বাড়ে। অতীত নিয়ে বাজে চিন্তা করে, ভবিষ্যৎ নিয়ে খারাপ কনসিকুয়েন্স ভাবে, এইভাবে সে আরও বড় রুগী হয় এবং তার এইভাবে তার ওই ওষুধ সারা জীবন। এরপর ডাক্তার তাকে ঘুমের ওষুধ দেয়, বুক ধড়ফড়ানির ওষুধ দেয়, কলজা কাঁপানির ওষুধ দেয়, হ্যাঁ, তারপর ওই যে মন খারাপের ওষুধ দেয়, রেনজিট, ফ্রেনজিট, ডেনজিট, হ্যাঁ, রিবোটিল, ডিজোপেন, হাবিজাবি, এরকম ইন্ডিবার, সব এগুলো এবার সে খাইতে আছে এবং সে পার্মানেন্ট। তার এটার কোনো সমাধান নেই, ওষুধ ছেড়ে দিলেই সমস্যা। অথচ মূল সমস্যার সমাধান কোথায় সে জানেই না, আর সে তো এই বিষয়ে অজ্ঞ। তো বিশেষজ্ঞ যে ডাক্তার তার কাছে গেছে, তো ডাক্তার নিজেও এই গ্যাসের ওষুধ খায়, সে আরও বিশেষ অজ্ঞ। আমরা কিভাবে বুঝবো একটা লোক ভবিষ্যতে এখন সুস্থ কিন্তু এরপর রোগী হতে পারে? এই হোমায়ার করলে আমরা বুঝতে পারবো, কারণ হোমায়ার দিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স ডিটেক্ট করায়। এখন আমরা যদি ধরেন এটা না করি, তারপর আমরা একসময় ডায়াবেটিসে চলে যাব, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ডায়াবেটিসে আসতে কতদিন সময় লাগে? 10-15 বছর সময় লাগে। তাহলে আপনাদের যাদের ডায়াবেটিস আছে একটু হাত তোলেন, যাদের ডায়াবেটিস আছে। তা আপনাদের ডায়াবেটিস হওয়ারও 10-15 বছর আগে থেকেই আপনার ডায়াবেটিস শুরু হয়েছে। ডায়াবেটিস হওয়ারও 10-15 বছর আগে থেকে, যেদিন ধরা পড়েছে তারও 10-15 বছর আগে থেকে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়েছে। আর যাদের ডায়াবেটিস নাই তারা হাত তোলেন, যাদের নাই ডায়াবেটিস। তো তাদের যদি এখন ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকে তাহলে বুঝবো আপনি আসলেই সুস্থ। তাহলে আপনাদের হোমায়ার সবাই পরীক্ষা করাবেন, করায় যদি দেখেন আপনার হোমায়ার 1, তাহলে আপনি নিরাপদ। আর যদি দেখেন যে হোমায়ার বেশি, তাহলে বুঝবেন এই রোগ বৃক্ষ জন্ম নেওয়া শুরু হয়ে গেছে। আর পরীক্ষা ছাড়াও এটা বোঝা যাবে কীরকম, যে সে যদি সয়াবিন খায়, সাদা আটা খায়, সাদা ভাত খায়, সাদা রুটি খায়, ময়দা খায়, মানে এগুলো দিয়ে তৈরি চিড়ামুড়ি, বিস্কিট ইত্যাদি যারা খায়, সয়াবিন তেলেই রান্না করে, তারপর ফার্মের ডিম, ফার্মের মুরগি, চাষের মাছ, চাষের গরু, চাষের ছাগল, এগুলাই সে খায়। আর হচ্ছে দাওয়াত খায়, বুফে খায়, জিয়াফত খায়, জন্মদিন খায়, মৃত্যুদিন খায়, বুঝলেন, মানুষকে দাওয়াত করে খাওয়ায়, 24 পদ রান্না করে, 100 পদ যায় বুফে খায়, এভাবে শুধু খায়, কিন্তু ব্যায়াম করে না, কায়িক শ্রমও করে না, আর রাতও জাগে, টেনশনও করে, এবং নিজেকে যত্ন নেয় না, নিজের প্রতি অবহেলা, শক্তির কোনো চর্চা করে না। বুঝতে পারছেন? তাহলে বুঝবেন যে তার ভিতরে রোগ তৈরি হচ্ছে, টেস্ট না করেই বোঝা যাবে যে তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। এছাড়াও কারো ঘাড় কালো থাকতে পারে, বগল কালো থাকতে পারে, আঁচিল থাকতে পারে, মুখে ব্রণ থাকতে পারে, মেয়েদের বুকে লোম গজাতে পারে, তাহলে তো বুঝবেন পিসিওএস। পুরুষদের আবার মেয়েদের মতো বেস্ট হতে পারে, গাইনোকোমেশিয়া, ওজন বৃদ্ধি, এগুলো হচ্ছে বোঝার উপায়। তারপর শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে, ড্রাইভ কমে যাচ্ছে, তারপরে টেনশন নিতে পারতেছে না, চাপ নিতে পারতেছে না, কোনো একটা কথা শুনলে বুক ধড়ফড় করে, কলিজা কাঁপে, কোনো টেনশন নিতে পারে না, চাপ নিতে পারে না, ভয় ভয় লাগে, সারাক্ষণ ভয় ভয় লাগে, গাড়িতে উঠলে মনে হয় একটু পরে আটকে উঠে যায়, আমি বোধহয় মরে যাবো, একটু পরে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, মানে সারাক্ষণ ভয় পায়, রাত্রে ঘুমাতে পারে না, খেলে হজম হয় না ঠিক মতো, না খেলে খারাপ লাগে, খেলে আরও খারাপ লাগে, মানে এইরকম যাদের পরিস্থিতি,
যাদের মনের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, যাদের নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, সে চায় ব্যায়াম করব কিন্তু করা হয়ে ওঠে না। সে চায় আর্লি ঘুমাবো কিন্তু শুয়ে আর ঘুমাইতে পারে না। সে চায় ভোরে উঠবো, ভোরে উঠে আর সে আবার ঘুমায়, কারণ তার ভালো লাগে না। সে চায় যে এই নষ্ট খাবার খাবো না, কিন্তু সে আবারই এইটাই খেয়ে ফেলে। সে মাঝে মাঝে কয়েকদিন ভাবে ব্যায়াম করব, তো একটু করে টরে কয়েকদিন আবার ছেড়ে দেয়। সে আবার ভাবে যে আমি একটু খাবার নিয়ন্ত্রণ করব, তো কয়েকদিন করে টরে আবার সে খাওয়া শুরু করে দেয়। তো এইভাবে তারা এইভাবেই ঘুরপাক খাচ্ছে বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর, এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। তো এই জন্যে কেন পারছে না? কারণ প্রপার নলেজ নাই, প্রপার গাইডেন্স নাই, প্রপার ফলো আপ নাই, প্রপার সার্ভিলেন্স নাই। তো আমাদের এখানে আসলে কি হবে? আপনাকে নলেজ দেওয়া হবে, শিখবেন। আপনাকে বলা হবে আপনার এই সমস্যা এবং কিভাবে সমস্যাগুলো তৈরি হয়েছে, রিপোর্ট এই কীভাবে রিপোর্টগুলো এমন হয়েছে, রিপোর্টগুলো কিভাবে ভালো করতে হবে, আপনার ভিটামিন ডি 1500 লাগবে, কিভাবে বানাবেন। তা আপনাকে গাইড করা হবে, আপনাকে এই প্ল্যানার দেওয়া হবে, আপনাকে বই দেওয়া হবে, আপনি গাইড পাবেন, ডাক্তার পরামর্শ দিবে, পুষ্টিবিদ পরামর্শ দিবে, হ্যাঁ, এবং আবার 1 মাস পরে আসবেন, হেলথ কোচ আবার ফোনে খোঁজ খবর রাখবে। তো আপনাকে আমরা একেবারে সিস্টেমের মধ্যে রাখবো। তো তখন আর আপনি চাইলেও এখান থেকে বেরোয় যেতে পারবেন। হুমায়ার 1 বানাতে হবে আমাদের, যাদের বেশি আছে কমাবেন। ওর 4 ছিল, 1 হয়েছে। তা এরকম যাদের হুমায়ার বেশি তারা হুমায়ার কমান, দেখবেন ঝামেলা শেষ। যাদের টিজিএইচডিএল রেশিও বেশি তারা টিজিএইচডিএল রেশিও 2 এর নিচে নিয়ে আসবেন ইনশাল্লাহ। সিআরপি যাদের বেশি 3 এর নিচে, যেমন ওনার 31 ছিল এখন 3। যাদের ইনসুলিন 4-5 লাগবে, যাদের বেশি আছে কমাবেন। যেমন ওনার ইনসুলিন মনে 19 ছিল ইনসুলিন, সেখান থেকে 4 হয়েছে, আর ওর আছে 50, আশা করি ওরও হয়ে যাবে। তো 4-5 করতে হবে। আর সুগার হলো আমরা সবাই জানি 5-6 এরকমই থাকতে হবে। আর ভিটামিন ডি হলো 90 থেকে 100 ইনশাল্লাহ, ঠিক আছে? তা আমরা সবাই চেষ্টা করব যে নিয়ম মেনে আমাদের রিপোর্টগুলো ভালো করতে। এখানে আপনারা এসেছেন, আর যত প্রশ্ন আছে আপনাদের, আমার ডাক্তার আছে, পুষ্টিবিদ আছে, তাদের সাথে আপনি কনসাল্ট করেন। কনসাল্ট করে তারা কি কি পরামর্শ আপনাকে দেয়, কোন খাবার দেয় আপনার রিপোর্টের আলোকে, সেগুলো সব তার সঙ্গে ডিসকাস করে 1 মাস পরে আবার আসুন। এই যে বোন কিন্তু আমাকে সরাসরি দেখায়নি, এবং ওই যে ভালো হয়েছে এরাও আমাকে সরাসরি দেখায়নি। এখানে যারা সুস্থ হয়েছে একজনও আমাকে সরাসরি দেখায়নি। সো আমাকে দেখানোর কোনো দরকার নেই, দরকার হলো সুস্থ হওয়ার। আর সুস্থ হওয়ার জন্য টোটাল প্যাকেজটা আমরা ফ্রিতে দিতেছি। সো আপনারা প্যাকেজগুলো মানুন, নিয়মগুলো মানুন, নিয়ম মেনে ভালো হওয়ার পরে এসে বলে পুরস্কার নিয়ে যান, বা আমরা আপনাদের দাওয়াত করে খাওয়াবো ইনশাল্লাহ। আমাদের সাকসেস মিটের প্রোগ্রামগুলো আরও আসতেছে, সামনে আরও আসবে ইনশাল্লাহ। আমরা সুস্থ হলে মানুষকে পুরস্কৃত করি, তাদের সঙ্গে প্রোগ্রাম করি, তাদেরকে খাওয়াই, তাদেরকে পুরস্কার দেই, উপহার দেই, এবং তাদের সাথে বসে আমরা তাদের সাকসেস মিটের প্রোগ্রামগুলো শুনি। যেমন গতকালকেও একটা সাকসেস স্টোরি, যে নাজমা আপা, এই নাজমা আপার ডাক্তার আমি না। নাজমা আপারে যে নিপা পরামর্শ দিছে, এই নিপার ডাক্তারও আমি না। অর্থাৎ নিপা কোনোদিন সরাসরি আমাকে দেখায়নি, সে রুগী হয়ে আমার কাছে জীবনে আসেনি। সে ভিডিও দেখছে, তার ক্যান্সার ছিল, ক্যান্সার থেকে সারভাইভ করার জন্যে ইন্ডিয়া গেছিল, ওখানে বসে বসে ভিডিও টিডিও দেখা সে মানছে, মেনে সে দ্রুত আরোগ্য লাভ করছে। তারপরে সে ওই নাজমা আপাকে পরামর্শ দিছে, সে আরোগ্য লাভ করছে। তার একজন বান্ধবী আছে, সে গাইনি ডাক্তার, তার বান্ধবী তাকে ফলো করে এখন, মানে ডাক্তার এখন তাকে, নিপাকে এখন ফলো করে, বা আমাদের ফলো করে সেই ডাক্তার নিজেই। আর ডাক্তারের যত পিসিওএস রুগী, ডাক্তারের যত ইনফার্টিলিটি রুগী, সেগুলো সে এখন নিপারে পাঠায়, নিপা এগুলোরে ব্যায়াম ট্যাম করায়, যেকে লাইফস্টাইল মানায়। এখন ওই রুগীগুলো ভালো হইয়া আবার ডাক্তারের কাছে যাইতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? ঘটনাটা উল্টা হইয়া গেছে। তো এই জন্যে যারা জ্ঞান নেই তারা জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।